এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুই এই বিয়াতে কেন রাজি হইলি মা? জবা ফুপিয়ে কেঁদে ওঠে, কাপা কণ্ঠে বলে, আমি রাজি না হইলে জমিদার আপনারে কোনোদিন ছাড়তো না আব্বা। রহিম মিয়া স্তব্ধ হয়ে যান। তার মনে কেমন এক ধরনের শূন্যতা নেমে আসে। কোনো কথা খুঁজে পান না সে, শুধু নিঃশব্দে বাড়ি ফিরে যান। বাড়িতে পা দিতে জোনাকি আর আসিয়া বেগম ছুটে এসে তাকে ধরে কান্নায় ভেঙে পড়ে। আসিয়া বেগম তাকে ঘরে আরামে বসিয়ে পানি এনে তাকে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছিল সব কিছু খুইলা বলেন আমারে। আসিয়া বেগমের প্রশ্নে রহিম মিয়া ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলেন। সব শুনিয়ে আসিয়া বেগম আতঙ্কে ছুটে গিয়ে জবার মুখোমুখি হন। তার দৃষ্টিতে বয়ে চলেছে বেদনা, ক্ষোভ আর অসহায় রাগ। কেঁপে ওঠা কণ্ঠে তিনি জবার গায়ে চর কষাতে কষাতে বলে ওঠেন, তোর এই দোষীপনার ফলই আজ তোর ভোগ করতে হইব। তোরে কতবার কইছি মেয়ে মানুষের এইভাবে বাহিরে ঘোরাফেরা করা ভালো নয়। নিজের সীমা জানোস না, এখন দেখ কি বিপদ ডাইকা আনছোস। জবার চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরতে থাকে। আসিয়ার একের পর এক আঘাতে সে কেঁদে মাটিতেই পড়ে যায়। তার অসহায় অবস্থা দেখে রহিম মিয়া এগিয়ে এসে আসিয়ার হাত চেপে ধরে তীক্ষ্ণ গলায় ধমক দিয়ে বলেন, থামো আসিয়া, এখন মেয়েরে মারলে কোনো লাভ হইব না। যা হওয়ার তা তো হইয়াই গেছে। কাল জমিদার নিজে আইসা আমগো মেয়েরে বিয়া কইরা নিয়া যাইব। আল্লাহর কাছে শুক্রিয়া করো, স্ত্রীর মর্যাদা দিয়া নিয়া যাইব। তাই রাগের জায়গায় এখন বাস্তবতা মাইনা নাও। রহিম মিয়ার কণ্ঠে কঠিন সত্যের ভার, যা আসিয়া বেগমের হৃদয়ে বজ্রাঘাতের মতো আঘাত করে। মুহূর্তেই তিনি থমকে যান, কিন্তু তার অশ্রু বাঁধ মানতে চাইছে না। জবার দিকে চেয়ে তীব্র আর্তনাদ ফেটে বের হয় তার বুক থেকে। মনে মনে তিনি ভাবতে থাকেন, ফুলের মতো মেয়েটি তার কেমন করে ওই লোহার খাঁচায় বন্দী হয়ে থাকবে। তারা তো কখনো এমন কিছু কল্পনা করেননি। বড় ঘরে মেয়েকে বিয়ে দেওয়ার স্বপ্ন তাদের ছিল না। আর জমিদার বংশে তা তো একেবারেই না। তাদের সব আশা ছিল জবা যেন চিরকাল এমনই প্রাণ চঞ্চল হাসি খুশি থাকে। জবা যে তাদের আল্লাহর তরফ থেকে প্রার্থনার শত মোনাজাতের ফল। কিন্তু এখন কিভাবে তারা এই নিষ্ঠুর বাস্তবতা মেনে নেবেন? কিভাবে সহ্য করবেন তাদের প্রাণ প্রিয় মেয়ের এমন বন্দিত্ব? তিনি হাও মাও করে জবাকে বুকের ভেতর চেপে ধরে কাঁদতে থাকেন। তার বুকের প্রতিটি ধুক পুকনিতে মেয়ের জন্য করুণ আরতি ধ্বনিত হয়। জবা মায়ের বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকে। তার চোখে জল, মনের প্রতিটি বেদনার গল্প বলে যায়। প্রতিটি ফোঁটায় জমে থাকা আর্তনাদ মিশে যায় মায়ের বুকের গভীরে। পাশ থেকে জোনাকি ছুটে এসে জবাকে জড়িয়ে ধরে। তার ছোট্ট হাত দিয়ে মনের চোখ মুছে দিয়ে কান্না করে বলে ওঠে, বুবু তুমি কান্না করো না, তোমার কান্না দেখলে আমার যে কষ্ট হয়। জোনাকির কণ্ঠে অনুরোধের স্পর্শ। জবা কিছু বলতে পারে না, শুধু তাকে জড়িয়ে ধরে ফুপাতে থাকে। অন্যদিকে আসিয়া বেগম এক কোণে গিয়ে বসে ফুপিয়ে কেঁদে চলেন। জমিদার মহল জুড়ে আজ এক অসহনীয় নীরবতা, যা ভেঙে যাচ্ছে রুকাইয়ার বেদনাময় আর্তনাদে। শেহবাজের বিয়ের খবর শোনার পর থেকেই রুকাইয়া নিজের মধ্যে আর স্বাভাবিক নেই। তার ভেতর ধ্বংসাত্মক ঝড় শুরু হয়েছে। নিজ কক্ষে থাকা সব আসবাবপত্র সে উন্মত্তের মতো ভেঙে ফেলছে। মাটিতে পড়ে থাকা চূর্ণ বিচূর্ণ টুকরোর মাঝখানে দাঁড়িয়ে তার মুখে ফুটে উঠেছে হতাশা আর ক্ষোভের ছাপ। তার এমন উন্মাদনায় কেউ তাকে থামানোর সাহস করতে পারছে না। সাহেলা বানু রুকাইয়ার মা মনের গহীনে জমে থাকা অসীম যন্ত্রণায় ডুকরে কেঁদে ওঠেন। কাঁদতে কাঁদতে তিনি পাশে দাঁড়িয়ে থাকা আলিয়া বানুকে ধরে বলেন, ভাবিজান, শেহবাজ আমার মেয়ের সঙ্গে এমনটা কেন করলো? সে তো জানতো রুকাইয়া তাকে কতটা ভালোবাসে। তার সব স্বপ্ন তো শেহবাজকে ঘিরে, তাহলে কেন ভাবিজান? সাহেলা বানুর এহেন প্রশ্নে আলিয়া বানু মুখ তুলে তাকাতে পারেন না। তিনি নীরব থেকে চোখের কোণে জমে থাকা জল মুছতে থাকেন। তার নিজেরও যে কিছু বলার নেই, কারণ তিনি জানেন শেহবাজ একবার যে সিদ্ধান্ত নিয়েছে তার হাজার চেষ্টায় পরিবর্তন করা সম্ভব নয়। অন্যদিকে রুকাইয়া একের পর এক জিনিসপত্র ভাঙতে গিয়ে নিজের হাতেও গভীর আঘাত পায়। তার হাত থেকে রক্ত ঝরতে থাকে, মেঝে লালচে হয়ে ওঠে। রক্ত মাখা হাত নিয়ে সে যন্ত্রণায় ছটফট করলেও তার চোখের আগুন নিভছে না। রুকাইয়ার এমন অবস্থা দেখে সাহেলা বানু
ও আলিয়া বানু তাকে থামানোর জন্য এগিয়ে যান, কিন্তু তাদের দিকে তাকে রুকাইয়া চিৎকার করে বলে ওঠে, আমাকে ধরার চেষ্টা করো না, আমাকে থামানোর কোনো অধিকার নেই তোমাদের। তার চোখের দৃষ্টিতে ছিল অমানসিক কষ্ট আর দুঃখের আগুন। তারপর কোনো কথা না বাড়িয়ে সে নিজের এলোমেলো পোশাক আর রক্তমাখা হাত নিয়ে সোজা ছুটে যায় শেহবাজের কক্ষে। শাহেলা ও আলিয়া বানু রুকায়ার এমন অস্থিরতা দেখে তার পিছু নিতে চান, কিন্তু ঠিক তখনই জোনায়েদ এসে তাদের পথ রোধ করে বলে, আম্মি যান, চাচি যান, আজ ওকে যেতে দিন। ওর ভাইজানের সঙ্গে কথা বলাটা খুব জরুরি। হয়তো আজ এই কথাই ওকে শান্ত করতে পারবে। জোনায়েদের কথায় তারা সম্মতি জানিয়ে রুকাইয়াকে কোনো বাধা দিলেন না। রুকাইয়া ছুটে চলে গেল শেহবাজের কক্ষের দিকে। রুকাইয়া ছুটে এসে শেহবাজের দরজার সামনে দাঁড়ায়। কোনো কড়া নাড়ার প্রয়োজন বোধ না করেই সে ভেতরে ঢুকে পড়ে। শেহবাজ পেছনে পদের শব্দ শুনে ফিরে তাকায়। হেলোমেলো রক্ত মাখা রুকাইয়াকে দেখে তার মুখে এক চিলতে বিরক্তি ভেসে ওঠে। সে দৃষ্টি অন্যদিকে সরে মুষ্টিবদ্ধ হতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলে, রুকাইয়া, ওড়না ঠিক করো। যা জিজ্ঞেস করতে এসেছো তা জিজ্ঞেস করে দ্রুত চলে যাও। শাহবাজের তীক্ষ্ণ কণ্ঠস্বরও আজ রুকাইয়াকে ভীত করতে পারেনি। সে শাহবাজের কথার গুরুত্ব না দিয়ে সোজাসুজি জিজ্ঞেস করে, আপনি বিবাহ করেছেন? শাহবাজ নির্লিপ্ত ভাবে উত্তর দেয়, হ্যাঁ। রুকাইয়া কাঁপা গলায় জিজ্ঞেস করে, কেন? শাহবাজ এবার একটু বিরক্ত হয়ে কঠোর কণ্ঠে বলে, তোমাকে তা জানানোর প্রয়োজন মনে করছি না। তার এমন নির্মম বাক্যে রুকাইয়ার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে সে বলে ওঠে, আপনি তো জানেন আমি আপনাকে কতটা মহব্বত করি, তবে কেন আমি আপনার পছন্দের হলাম না? কেন আপনার অর্ধাঙ্গিনী হওয়ার অধিকারটুকু পেলাম না? তার কান্নার ধ্বনি পুরো কক্ষে প্রতিধ্বনিত হতে থাকে। শাহবাজ তার দৃষ্টি সরিয়ে রেখে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, মোহাব্বত মানেই প্রত্যাশা নয় রুকাইয়া। আমি তোমাকে কখনো সেইভাবে দেখিনি। আমার পছন্দ আর সিদ্ধান্তের জায়গায় তুমি কখনোই ছিলে না। শাহবাজের প্রতিটি শব্দ রুকাইয়ার মনে বিষ বৃক্ষের শিকড় গেঁথে দেয়। তার কান্না স্তব্ধ হয়ে আসে। হাতের রক্ত ঝরে পড়তে থাকে মেঝেতে। সে ধাপ করে মেঝেতে বসে পড়ে। তার দৃষ্টি ফাঁকা, তার হৃদয়ের সমস্ত আলো নিভে গেছে। তখনই শাহবাজ ফের বলে ওঠে, আমি মোহাব্বত করতে জানি না রুকাইয়া। তুমি এতদিন মরিচিকার পেছনে নিজের সময় ব্যয় করেছ। নিজের মনের অন্তরাল হতে আমি নামক মরিচিকাকে সরিয়ে দাও, তবেই নিজের সম্মুখে থাকা পবিত্র দুখানা হাত নজরে পড়বে। সেই হাতে জড়িয়ে আছে নিখুঁত সত্য আর অফুরন্ত মোহাব্বতের এক অনন্য দোয়া, যা শুধু তোমার জন্য অপেক্ষা করছে। শাহবাজের এমন কথায় রুকাইয়ার মুখে একটি তাচ্ছিল্যের হাসির রেখা ফুটিয়ে কটাক্ষের স্বরে বলে ওঠে, মহব্বত করতে জানেন না, তবে কেন বিবাহ করেছেন তাকে? মহব্বতে যদি না থাকে তবে আমাকে করুন বিবাহ। আমি আপনার ঘৃণা নিয়েও সারা জীবন আপনার পাশে থাকব। রুকাইয়ার এহেন কথায় শাহবাজ গম্ভীর কণ্ঠে বলে, আমার এই শক্ত হৃদয় কাবু করার ক্ষমতা কারো নেই রুকাইয়া। না তুমি আমার মোহাব্বত, না সে আমার মোহাব্বত। সে তো আমার প্রার্থনার মোনাজাতে ভেসে ওঠা এক রক্ত জবা, যাকে নিজ আয়ত্তে রাখতে চাই। শাহবাজের কথায় রুকাইয়া উঠে দাঁড়িয়ে উচ্চ শব্দে হেসে উঠে বলে, কে বলেছে আপনি বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ? আপনি যে খুবই বোকা শেহবাজ মির্জা, খুবই বোকা। আপনার হৃদয় যে আপনার অগোচরে কাবু হয়ে গেছে, তাও এক রক্ত জবার নিকট। কথাগুলো বলে রুকাইয়া দৌড়ে সেখান হতে প্রস্থান করে। রুকাইয়ার প্রস্থানের পানে চেয়ে শাহবাজ নিশ্চুপ হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। রুকাইয়া নিজের ভেতর থেকে সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে। মৃত প্রায় মানুষের মতো নিজে পায়ে ধীরে ধীরে ফিরে যায় নিজ কক্ষে। তার মুখে কোনো কথা নেই, চোখে এক অদ্ভুত শূন্যতা। কক্ষের ভেতর প্রবেশ করে দরজাটি ধীরে বন্ধ করে দেয়। রুকাইয়ার এমন অস্বাভাবিক আচরণ দেখে বাইরে দাঁড়িয়ে থাকা শাহেলা বানু ও আলিয়া বানু উদ্বিগ্ন হয়ে বারবার তাকে ডাকতে থাকে, রুকাইয়া মা, দরজা খুলো। কিন্তু কক্ষের ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। তাদের উদ্বেগ বাড়তে থাকে। ঠিক তখনই এই পরিস্থিতি আজ করে সেখানে এসে পৌঁছায় জুনায়েদ। রুকাইয়ার কক্ষের সামনে এমন উত্তেজনা দেখে তার বুকের ভেতর অজানা আশঙ্কা খেলে যায়। কিছু না বলেই সে দ্রুত মহলের বাইরে ছুটে যায়। পিলারের পাশ ধরে উপরে উঠে বারান্দা দিয়ে প্রবেশ করে রুকাইয়ার কক্ষে। কক্ষের ভেতরে পা দিয়ে তার চোখ পড়ে রুকাইয়ার উপর। মেঝেতে এলোমেলো ভাবে পড়ে থাকা রুকাইয়ার নিস্তেজ দেহ দেখে জুনায়েদের শ্বাস আটকে আসে। সে এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নেয়।
ফের নিজেকে সামনে নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে যায়। পাশে পড়ে থাকা ওড়নাটি তুলে আলতো হাতে রুকাইয়ার বক্ষে জড়িয়ে দেয়। তারপর সাবধানে তাকে নিজের কোলে তুলে নেয়। রুকাইয়া নিজের শরীরকে শূন্যে ভাসতে অনুভব করে। ধীরে ধীরে তার চোখ খুলে নিজের অবস্থান বুঝে নিতে গিয়ে দেখে সে জুনায়েদের শক্ত বাহুতে আশ্রিত। প্রথমে হতচকিত হয়ে পড়ে, তবু কোনো অস্বস্তি প্রকাশ না করে নিজের কোমল হাত দিয়ে জুনায়েদের গ্রীবাদেশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তার ক্লান্ত মাথাটা লজ্জাহীনভাবে রাখে জুনায়েদের প্রশস্ত বুকে। মুহূর্তেই জুনায়েদের শরীরে বিদ্যুতের ঝাঁকুনি খায়। তার পা থমকে যায়, বুকের ধুকপুকানি বহু গুণ বেড়ে যায়, আর নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে নিজেকে সংযত করার জন্য চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় পালঙ্কের দিকে। পালঙ্কে গিয়ে আলতো করে রুকাইয়াকে শুইয়ে দেয়। কিন্তু তার এই শান্ত দৃশ্যের বিপরীতে বাইরে তখনও ভেসে আসছে সাহেলা বানু আর আলিয়া বানুর চিৎকার। তাদের উদ্বিগ্ন ডাকে সারা ঘর কাঁপছে। এমত অবস্থায় জুনায়েদ দরজা খুলতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই রুকাইয়ার ঠান্ডা দুর্বল হাত তার শক্ত হাতখানা চেপে ধরে। তার ক্লান্ত চোখের দৃষ্টিতে অদ্ভুত আকুতি। এই দৃষ্টির অর্থ বুঝতে দেরি হয় না জুনায়েদের। সে ধীরে ধীরে পালঙ্কের পাশে বসে, কণ্ঠে দৃঢ়তার সুর এনে দরজার বাইরে অপেক্ষারত মায়েদের উদ্দেশ্যে বলে, আম্মি যান, চিন্তা করবেন না, রোকাইয়া ঠিক আছে। জুনায়েদের ভেতর থেকে ভেসে আসা সুরক্ষার আশ্বাসে সাহেলা বানু ও আলিয়া বানু খানিকটা স্বস্তি পায়। কিন্তু আলিয়া বানুর মনে ঠিকই প্রশ্ন জাগে, এই সময়ে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের একই কক্ষে থাকাটা কি যুক্তিযুক্ত হবে? তিনি এসব কথা চিন্তা করে কিছু বলার জন্য মুখ খুলতে সাহেলা বানু তার হাত ধরে থামিয়ে দেয়। তাদের নীরব সম্মতি শেষে দুজনে ধীর পায়ে সেখান থেকে সরে যায়। কিন্তু কক্ষে তখনও নিঃশব্দ আবেগ জমে আছে। রুকাইয়ার নীরবতায় লুকানো বিশ্বাস, আর জুনায়েদের নীরবতায় লুকানো অপরিসীম ভালোবাসা। রুকাইয়া তার হাত শক্ত করে ধরে রেখে ক্লান্ত চোখে ঘুমিয়ে পড়ে। আর জুনায়েদ, সে তো নিঃশব্দে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুকাইয়ার দিকে। এই অসহায় অবশ নারী যে তার জীবনের একমাত্র আরাধ্যের ফল। তার এই মুহূর্তে রুকাইয়াকে ছুঁয়ে থাকা বাতাসকে ঈর্ষা হচ্ছে। হৃদয়ে জোরে অনুভব করে একটাই সত্য বাক্য, হে রমণী তার সমস্ত অস্তিত্বের কেন্দ্রবিন্দু। রুকাইয়ার এহেন হালাত তাকে যন্ত্রণা দেয়, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে এই কষ্টটা আশ্বস্তির কারণও হয়ে দাঁড়িয়েছে জুনায়েদের। রাতের গভীরতা সবার জন্য ভিন্ন ব্যাখ্যা নিয়ে আসে। রুকাইয়া আর জুনায়েদ নিজেদের দুর্বলতার ভারে দমবন্ধ অনুভব করে। অন্যদিকে জবা ও তার পরিবার আতঙ্কের মাঝে ঘেরা। অন্ধকার পেরিয়ে ভোরের আলো পূর্ব আকাশে দেখা দিয়েছে, যা কেবল আজ শুধু দিনের শুরু নয়, বরং এক নতুন পরিণতিরও সূচনা। জমিদার মহলে শুরু হয়ে গেছে শোরগোল, যেন একটা উৎসবের আমেজ। যতই হোক জমিদার শাহবাজ মির্জার বিবাহ বলে কথা, কিন্তু এই বিবাহ কারো কাছে উৎসব, আবার কারো কাছে বিষাদের ছায়া। নওয়াজ ও রুকাইয়ার পিতা শৌকত মির্জা শেষ চেষ্টা করেছিলেন বিটা থামানোর, কিন্তু শাহবাজের অদম্য ইচ্ছের কাছে তাদের সব চেষ্টা স্রেফ একটুখানি ধুলো হয়ে উড়ে গেছে। সময় ফুরাতে নিজের প্রিয় ঘোড়ায় চড়ে শাহবাজ রওনা হয় জবাদের বাড়ির উদ্দেশ্যে। তার চেহারায় আজ ফুটে উঠেছে এক অমুখ নিয়তির প্রতিচ্ছবি। নিজ গন্তব্যস্থানে পৌঁছাতে চারপাশে শোরগোল শুরু হয়। গ্রামের লোকেরা বিস্ময়ে জমিদারের শক্তিশালী উপস্থিতি নিয়ে আলোচনা করে বলে ওঠে, জবার ভাগ্য আছে বলতে হয়, এমন ভাগ্য সবার হয় না। জমিদারের ঘরণী হতে কপাল লাগে। তবে সেই কথাগুলো শোনার মতো অবস্থায় নেই জবা। তার বুক ধুকপুক করছে, হাত পা বরফ হয়ে আসছে। ভয়ের কাঁপুনিতে পুরো শরীরটা শিউরে ওঠে তার। আসিয়া বেগম অনেক চেষ্টা করেও মেয়েকে শান্ত করতে পারেন না। জোনাকি এক কোণে দাঁড়িয়ে দুঃখে মাথা নিচু করে থাকে। তার মনে হয় যদি সে সেদিন বোনকে মজা করেও এমন ভবিষ্যৎ নিয়ে কথা না বলতো, তাহলে আজকের এই পরিস্থিতি হয়তো কখনোই আসতো না। সকালের দোটানা চিন্তার মাঝেই শাহবাজ সোজা রহিম মিয়াদের বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে। লোকজন তাকে দেখে স্তব্ধ হয়ে যায়। রহিম মিয়া শাহবাজের বিশেষভাবে আপ্যায়নের উদ্দেশ্যে নিয়ে যায় তাকে তার জন্য বরাদ্দকৃত স্থানে। কিন্তু শাহবাজের ধৈর্য আর অপেক্ষা করার মতো নেই। ফলত তীক্ষ্ণ স্বরে সে বলে ওঠে, বিবাহের কাজ শুরু করুন। তার গম্ভীর স্বর বজ্রপাতের ন্যায় সবার বুকের মধ্যে কাঁপন ধরে দেয়। মৌলবী ভয় পেয়ে সামনে এগিয়ে আসে, সন্ত্রস্ত কণ্ঠে বলে, কন্যাকে নিয়ে আসুন। এহেন বাক্যে রহিম মিয়ার বুক ভেঙে যাওয়ার মতো মনে হয়। নিজের কান্না চেপে আসিয়া বেগমকে জবাকে নিয়ে আসার নির্দেশ দেন।
আসিয়া বেগম মেয়েকে শক্ত করে ধরে নিয়ে আসেন। জবা তখনও আতঙ্কের মধ্যে ডুবে আছে। তার মায়ের স্পর্শেও কোনো সাহস আসে না। চোখের পানি আটকানোর চেষ্টায় ব্যস্ত আসিয়া বেগম। জবাকে শেহবাজের বিপরীতে পর্দার আড়ালে এনে বসান। বিবাহের জন্য মৌলবী প্রস্তুত, কিন্তু যখন জবাকে কবুল বলার কথা বলা হয় তখন সে একদম চুপ করে রয়। তার ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হয় না। তার চোখে গভীর ভয়ের ছায়া ছাড়া আর কিছুই প্রকাশ পায় না। তাকে বারবার কবুল বলতে বললেও সে নিশ্চুপ থাকে। এই নীরবতা দেখে শেহবাজ ক্রমে রাগান্বিত হয়ে ওঠে। তার চোখে আগুন জ্বলে ওঠে। সে শক্ত কণ্ঠে বলে ওঠে, তোমার কবুল বলতে হবে না, তবে আমি যেটা করতে চেয়েছি সেটাই করি, কি বলো? চারিপাশের সবাই শেহবাজের এহেন কথাই হতবাক। জবা আরো বেশি নিজেকে গুটিয়ে নেয়। এবার শেহবাজ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার দীর্ঘ ছায়া জবার দিকে ছড়িয়ে পড়ে। চারিপাশের বাতাস ভারী হয়ে ওঠে। শেহবাজকে এভাবে দাঁড়াতে দেখে জবা চোখ বন্ধ করে বলে ওঠে, কবুল কবুল কবুল। কবুল বলার পরপরই চারিপাশের পরিবেশ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। মৌলবীর কণ্ঠে বেদ বাকিটুকু সম্পূর্ণ হওয়ার ঘোষণা গ্রামবাসীদের মধ্যে চাপা শোরগোল তুলে দেয়। শেহবাজ তার স্বভাব সুলভ গম্ভীরতা নিয়ে বসে থাকলেও তার চোখে সন্তুষ্টির ঝলক খেলে যায়। জবাব মাথা নিচু করে নিথর হয়ে বসে আছে। তার চোখে এখনো ভয়ের ছায়া। রহিম মিয়া ও আসিয়া বেগমের মুখে বিষাদের গভীর রেখা। তাদের মেয়ে আজ জমিদার ঘরণী হলো, কিন্তু সে খুশির রং কোথাও নেই। নিজেকে সামলিয়ে মা আসিয়া বেগম জবার পিঠে আলতো করে হাত রেখে বলেন, মা, তুই এখন জমিদারের বধূ, তাই চাইলেও সাধারণ বউগো মতো নিজের ইচ্ছা মতো চলতে পারবি না। বিয়া যখন হইয়া গেছে তখন স্বামীর মন জুগাইয়া চলার চেষ্টা করিস। মনে রাখিস, তোর স্বামী অপমান হয় এমন কোনো কাম কোনো দিন যেন তোর দ্বারা সংগঠিত না হয়। এইটা তোর মায়ের আদেশ। মায়ের আদেশেও জবা নিশ্চুপ, কোনো কথা বলে না। তার বুকের ধুকপুকানি ক্রমশ বাড়তে থাকে। অন্যদিকে সময় গড়িয়েছে অনেক। শেহবাজ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে নিজ গম্ভীর স্বভাবে বলে, সব যেহেতু শেষ হয়েছে সেহেতু এখন সময় হয়েছে মহলে ফেরার। শেহবাজের কথায় জবা আতঙ্কিত হয়ে বসে থেকে কান্নায় ভেঙে পড়ে। অস্থির হয়ে বলতে থাকে, আমি যাব না, আমি ওই মহলে যাইতে পারুম না। মা মা আমারে বাঁচাও, আমি তোমাকে সাথে থাকতে চাই। জবার এমন আকুতিতে আসিয়া বেগমের চোখে জল এসে যায়। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলেন, মা, মেয়েগো জীবন এমনই, তুই চাইলেও বিয়ার পর আর আমাগো সাথে থাকতে পারবি না। তাই এখন থেইকা সব মাইনা নিতে শেখ। এখন তুই জমিদারের ঘরের ইজ্জত। মাথা উঁচু কইরা দাঁড়াইয়া নিজের স্বামীর সাথে চইলা যা। কারো কোনো কথাতে জবা শান্ত হয় না। তার কান্না আর চিৎকার বাড়ির আঙ্গিনায় উপস্থিত সবাইকে স্তম্ভিত করে তোলে। জবা নড়তেও চায় না। তার কান্না থামার কোনো লক্ষণ নেই। শেহবাজ তার এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত তার দিকে এগিয়ে যায়। সবাই হতভম্ব হয়ে তাকে পথ ছেড়ে দেয়। শেহবাজ এক ঝটকায় জবাকে কোলের উপর তুলে নেয়। জবা হতচকিত হয়ে যায়, চিৎকার করতে গিয়েও থেমে যায়। শেহবাজ কোনো কথা না বলে তাকে সোজা পালকির দিকে নিয়ে যায়। জবাকে পালকির ভেতর বসিয়ে দরজা বন্ধ করে দেয়। তার চোখে তখনও সে কঠিন রাগের ঝলক। জবা ভেতরে বসে থাকে পাথরের মতো শক্ত হয়ে। তার শরীরের প্রতিটি অংশ আজ নিস্তেজ। পালকির বাহকেরা ধীরে ধীরে পালকি উঠিয়ে নেয়। ঘোড়ার পায়ের শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। পথের ধুলো উড়ে গিয়ে অদ্ভুত আধার তৈরি করে। জবা পালকির ভেতরে বসে সামনের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে কোনো অশ্রু ঝরে না। কান্না ফুলে সে এখন নিজের সঙ্গেই বোধহয় লড়াই করছে। পেছনে জবার বাবা মা দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। রহিম মিয়া নিজেকে সামলিয়ে আসিয়া বেগমের কাঁধে হাত রেখে বলেন, কান্না কইরো না, আল্লাহর কাছে দোয়া করো আমাগো মেয়ে যেন জমিদারের চোখের মনি হইয়া উঠতে পারে। স্বামীর কথার পৃষ্ঠে আসিয়া বেগম কোনো কথা বলেন না, শুধু আকাশের দিকে চেয়ে থাকেন, যেন সেখানে তাদের মেয়ের দুর্ভাগ্যের কারণ লুকিয়ে আছে। পথে শেহবাজ তার ঘোড়ার সওয়ার হয়ে পালকির সামনে এগিয়ে চলছে। জবা চুপচাপ, শেহবাজ নীরব। তাদের এই নীরবতায় প্রকাশ করছে একে অপরের অনুভূতিকে। সময় গড়ায়। শেহবাজ তার অশ্ব থামায় জমিদার মহলের সম্মুখে। পালকি মাটিতে রাখা হয়। মহল জুড়ে অপেক্ষার এক অদ্ভুত উত্তেজনা। জমিদারের নববধূকে দেখার জন্য সবাই উৎকণ্ঠিত। কিন্তু পালকির পর্দার আড়ালে জবা নিজের ভেতরে ভেতর শিকলে বন্দী হয়ে ঠায় বসে থাকে।
যেন সেই পর্দার আড়ালেই তার একমাত্র আশ্রয়। মহলের কর্মচারীরা কৌতূহল আর গুঞ্জনে ফেটে পড়ে। তাদের চোখে নতুন জমিদার ঘরণীকে দেখার এক অসীম কৌতূহল। কিন্তু দুই নারী আলিয়া বানু এবং সাহেলা বানু স্পষ্টতই ভিন্ন অনুভূতিতে নিমগ্ন। আলিয়া বানুর মুখ অপরাধ বোধে বিবর্ণ, রুকাইয়ার চিন্তায়। অপরদিকে সাহেলা বানু হিংসায় ফুঁসছেন। তার মেয়ের জায়গায় অন্য এক নারী শাহবাজের পাশে থাকবে, এটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। পালকির দরজা খোলা হলেও যাবার ঠায় সেখানে বসে থাকা শাহবাজের ধৈর্যের চূড়ান্ত মাত্রা ছাড়িয়ে যায়। কঠিন দৃষ্টিতে এসে এগিয়ে আসে তার নিকট, হাত মুষ্টিবদ্ধ করে এক টানে জবাকে টেনে বের করে আনে পালকির ভেতর হতে। জবা ভয়ে শিউরে উঠে, তার মাথা নিচু, চোখ মাটিতে। শাহবাজের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। মহলের চারপাশ তখন ফিসফিসানিতে মুখর। কেউ প্রশংসা সূচক স্বরে বলে, মাশাআল্লাহ, জমিদারের ঘরণী তো অপূর্ব সুন্দরী, এই কারণে তিনি বিয়ে করেছেন। তবে আবার কেউ বিদ্রুপ করে বলে, জমিদার কি দেখে এই মেয়েকে বিয়ে করলেন? সৌন্দর্য ছাড়া কি আর কিছু আছে? মানুষের ঠোঁট থেকে বের হওয়া এই বিদ্রুপ ও প্রশংসার মিশ্র কথা যাবা হৃদয়ে শেলের মতো বিধে। ছোট্ট শরীর আরো সংকুচিত হয়ে যায়। অন্যদিকে শাহবাজ স্থির দাঁড়িয়ে থাকে, যাবার হাত নিজের হাতের অন্তরালে নিয়ে। ফলশ্রুতিতে তার মুষ্টিবদ্ধ হাতের অনুভবে টের পায় যাবা নিঃশব্দ কম্পন। তার শক্ত মুঠি যাবাকে আরো গভীর আতঙ্কে ডুবিয়ে দেয়। এহেন দৃশ্য উপরে নিজ কক্ষের বারান্দায় থেকে চুপচাপ দেখছে রুকাইয়া। শাহবাজের মুঠোবন্ধ হাতে আটকে থাকা জাবাকে দেখে তার চোখ আটকে যায় সেই হাতে, যা একদিন তার হওয়ার কথা ছিল, অথচ আজ অন্য কারোর জন্য নিবেদিত। রুকাইয়ার বুক ফেটে যায় কষ্টে। নিঃশব্দে চোখ থেকে গড়ে পড়ে অশ্রুকণা। তার প্রতিটি অশ্রুবিন্দু আজ সাক্ষী দেয় তার ভেতরের ভাঙ্গন আর অব্যক্ত হাহাকারে। নিচে দাঁড়িয়ে থাকা জুনায়েদ রুকাইয়ার এই কান্নার সাক্ষী হয়। তার নেত্র যে সেই শুরু থেকে নিবেদিত ওই অবস্মের পানি। রুকাইয়ার নেত্র হতে গড়ে পড়া অশ্রুকণা জুনায়েদের ভেতরে ক্রোধের আগুন জ্বালিয়ে তোলে। সে সহ্য করতে পারছে না নিজের প্রিয় নারীকে অন্য পুরুষের জন্য অশ্রু বিসর্জন দিতে। ফলে মায়ের দিকে তাকিয়ে সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আম্মিজান, সময় অনেক পেরিয়ে গেছে, ভাবিজানকে মহলে বরণ করে নিন। আলিয়া বানু চাইলেও কিছু বলতে পারেন না। সমাজের নিয়ম এবং শাহবাজের কঠোর দৃষ্টির সামনে নত হতে বাধ্য হন। তিনি জুনায়েদের কথায় নববধূকে সাদরে মহলে প্রবেশ করেন। কিন্তু এসব দেখে সাহেলা বানুর হিংসা আরো গভীর হয়। তার চোখে প্রতি হিংসার আগুন জ্বলে ওঠে। তার মন চাইছে এই মুহূর্তে জাবাকে মহল থেকে বের করে দিতে, কিন্তু শাহবাজের সম্মুখে কিছু বলার সাহস তার নেই। তাই নিজের মনে মনে বলে ওঠেন, সঠিক সময় আসুক, তখন আমি আমার মেয়ের প্রাপ্য সকল কিছু তোর কাছ থেকে ছিনিয়েই নেব। অপেক্ষা শুধু সেই সময়ের। পেছন থেকে আসা ফিসফিসানি চোখের কটাক্ষ আর ঈর্ষার অগ্নি সব মিলিয়ে জমিদার মহলে প্রবেশ ঘটে যাবার। নীরবতার এই নাটকীয়তা, প্রতিটি চরিত্রের মনের গভীরে জমে থাকা জটিলতা, সব মিলিয়ে আজ থেকে শুরু হয় যাবার জীবনে এক নতুন পথ চলার সূচনা। মহলে প্রবেশ করতে শাহবাজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। ফলে আলিয়া বানু এক দাসীকে আদেশ দেন, জমিদার গিন্নিকে তার কক্ষে নিয়ে যাও। দাসী জবাকে শাহবাজের কক্ষে নিয়ে গিয়ে গম্ভীর স্বরে বলে, জমিদার গিন্নি, এটা এখন থেকে আপনার কক্ষ। বলে সে দ্রুত চলে যায়। জবা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। ভয়ের ঘোড়া টোপে বন্দি মেয়েটি প্রথমবারের মতো নিজের অবস্থান ভয় ভুলে যায়। কক্ষের চারিপাশে সৌন্দর্যে মুগ্ধ হয়ে চোখ ঘুরে ঘুরে দেখে কক্ষের প্রতিটি কোণা সাজানো আসবাব, শোভিত কারুকাজ, মখমলের পর্দা। এমন আলিশান পরিবেশ সে কখনো দেখেনি। তার চঞ্চলা হয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে সব। যাওয়া উৎসুক হয়ে বারান্দায় পা রাখতেই তার চোখ ছুটে যায় দূর দিগন্তে। সেখান থেকে গোটা গ্রামের চিত্র স্পষ্ট দেখা যায়। বিস্তীর্ণ মাঠ, গাছপালা আর দূরে থাকা একটি আম গাছ, যা দেখে তার মন অদ্ভুতভাবে আনন্দে ভরে ওঠে। আম গাছে ঝুলে থাকা কাঁচা পাকা আম দেখে তার মুখে পানি এসে যায়। মনে হয় এক্ষুনি সেখানে দৌড়ে গিয়ে গাছে উঠে ঝুলতে ঝুলতে আম পেড়ে খেতে। কিন্তু তার এই আনন্দ আর চঞ্চলতা দীর্ঘস্থায়ী হয় না। হঠাৎ কক্ষের দরজা খোলার শব্দে সে ফিরে আসে বাস্তবতায়। আনন্দ মিলিয়ে যায় তার, আর ভেতরের চাপা ভয় আবার মাথা চাড়া দিয়ে ওঠে। যাবা ধীরে ধীরে ভয়ে উকি দেয় বারান্দা হতে কক্ষের ভেতর।
তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা আলিয়া বানুর গম্ভীর কণ্ঠ ভেসে আসে। এদিকে এসো। জাবা মাথা নিচু করে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ে আলিয়া বানুর সম্মুখে। আলিয়া বানু কোনো কথা না বাড়িয়ে নির্দেশ দেন, হাত বাড়াও। জাবা কিছুই বুঝতে পারে না, তবু ভয় থেকে নির্দেশ মেনে ধীরে ধীরে হাত বাড়ায়। আলিয়া বানু তার কোমল হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে সেখানে একটি সোনার বালা পুড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলেন, এই বালা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। জমিদার বাড়ির নিয়ম অনুযায়ী আজ আমি তোমাকে দিলাম। এখন থেকে তুমি এই বাড়ির জমিদার গিন্নি আর আমার পুত্রবধূ, তাই এই বালার হকদার তুমি। আশা করি এটি যত্নে রাখবে। জাবা বিস্ময়ে আলিয়া বানুর দিকে তাকিয়ে থাকে। আলিয়া বানুর কক্ষ থেকে বের হওয়ার সময় পেছন ফিরে ফের বলেন, আমার পুত্র যেহেতু তোমাকে তার অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেছে, তাই আমিও মেনে নিলাম তোমায়। তবে মনে রেখো, তুমি যতদিন আমার পুত্রের প্রিয় থাকবে ততদিন আমারও প্রিয় থাকবে। সুতরাং এমন কিছু করো না যা তার নিকট তোমাকে অপ্রিয় হতে বাধ্য করে। কথাগুলো বলেই তিনি চলে যান। জাবা তার স্থানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আলিয়া বানুর কথাগুলো তার মনে গভীর দাগ কাটে, চোখের কোণে অশ্রু জমে ওঠে এবং ধীরে ধীরে তা গড়িয়ে পড়ে। তার ছোট্ট মস্তিষ্কে ভয় আর কষ্টের মধ্যে একটা কথায় ঘুরপাক খায়, অপ্রিয় হলে কি সে আবার তার বাবা মায়ের নিকট ফিরে যেতে পারবে? যদি ফিরে যেতে পারে তবে সে চায় না কারো নিকট প্রিয় হতে। যাবার এহেন ভাবনার মাঝে কক্ষে উপস্থিত ঘটে এক দাসীর। সে একটি গ্লাসে দুধ রেখে যাওয়ার সময় কটাক্ষ ভরা হাসিতে বলে ওঠে, জমিদার গিন্নি, এটা জমিদার হুজুরকে দিবেন। আর মনে রাখবেন, আজ যেহেতু আপনাদের প্রথম রাত, সেহেতু জমিদার হুজুর যা চাইবেন তাকে তা করতে দিবেন। ভুলেও বাধা দিবেন না। দেখা যাবে জমিদার হুজুরের যে রাগ, বাধা দিতে গেলে আপনার স্থান মহলের বাইরে। কথাগুলো বলেই দাসীটি চলে যায় কক্ষ হতে। অন্যদিকে সকল কথা শুনে যাওয়া ভিতর থেকে আরো গুটিয়ে যায়। ভয় তার মনে নতুন করে বাসা বাঁধে। তার চঞ্চলতা স্থিরতায় পরিণত হয়ে যায় সম্পূর্ণরূপে। রাত গভীর হতে থাকে। হঠাৎ কক্ষের বাইরে দৃঢ় পদক্ষেপের শব্দ শোনা যায়। পায়ের শব্দ যেন পাথরের উপর আঘাত করা হুকুমের মতো প্রতিধ্বনিত হয়। জাবা আতঙ্কে দিশেহারা হয়ে যায়। শেহবাজের প্রবল উপস্থিতির আভাস তার শিরায় শিরায় ভয় ছড়িয়ে দেয়। পালানোর কোনো পথ খুঁজে না পেয়ে পালঙ্কের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। কক্ষের নিস্তব্ধতায় এখন শুধু শোনা যায় তার দ্রুত শ্বাসের শব্দ আর বাড়ি থেকে আসা শেহবাজের নিশ্চিত উপস্থিতির চিহ্ন। কিছুক্ষণের মধ্যেই কক্ষে প্রবেশ ঘটে শেহবাজের। সেখানে প্রবেশ করে চারিপাশে চোখ বুলিয়ে খুঁজতে থাকে জাবাকে। কক্ষে যাবার উপস্থিতি না দেখে ভ্রু কুঁচকে আসে তার। চারিপাশে চোখ বুলাতেই তার তীক্ষ্ণ নজরে ধরা পড়ে কিছু একটা। পালঙ্কের নিচ থেকে বেড়ে থাকা শাড়ির আঁচল। সন্দেহ বাড়ে তার। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ভালো করে তাকাতেই স্পষ্ট হয় দৃশ্যটি। পালঙ্কের নিচে জাবা লুকিয়ে আছে, তবে পুরোপুরি নয়। তার শরীর অর্ধেকটা পালঙ্কের ভেতরে আর বাকি অংশ বাইরে বেরিয়ে আছে। পেছনের অংশ এমনভাবে উঁচু হয়ে আছে যা দেখে শেহবাজের মনে ভেসে ওঠে হাঁসের ছানার কথা। কারণ হাঁস যখন খাবার খুঁজতে পানিতে মাথা ডুবিয়ে রাখে, তখন তার পেছনের অংশ ভেসে উঁচু হয়ে থাকে উপরের দিকে। ঠিক তেমনই লাগছে জাবাকে শেহবাজের দৃষ্টিতে। শেহবাজের ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়, তবে সে নিজেকে সামলে নিয়ে নিজ গুরু গম্ভীর অবয়বে ফিরে এসে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে জাবার পানে চেয়ে। জাবা এতক্ষণ ধরে কোনো শব্দ না পেয়ে ভেবেছিল বিপদ কেটে গেছে, তাই কচ্ছপের মতো মাথা বের করে ধীরে ধীরে সামনে তাকায়। সেই মুহূর্তেই তার চোখ পড়ে শেহবাজের গুরু গম্ভীর অবয়বের উপর। মুহূর্তে জাবার পুরো শরীর কেঁপে ওঠে। শেহবাজের চোখে তখন কঠোরতার মিশেল। সে নিচু স্বরে বলে, এবার বেরিয়ে আসবে নাকি নিজে এসে টেনে তুলবো? জবা কিছু বলতে পারে না। ভয়ে তার জিভ আটকে যায়। অথচ জবার চেহারায় বিভ্রান্তি আর ভয় শেহবাজকে আরো বেশি আকর্ষণ করছে তার দিকে। জবা ধীরে ধীরে বের হয়ে নতজানু হয়ে শেহবাজের সম্মুখে দাঁড়ায়। শেহবাজ ধীর কণ্ঠে ফের বলে ওঠে, লুকোচুরি খেলা শেষ হলে উজু করে আসো। শেহবাজের কথায় জবা বুঝতে না পেরে অবুঝের মতো তাকিয়ে থাকে তার ডাগর ডাগর নয়ন তাক করে। তার এই নিরীহ চাহনি দেখে শেহবাজের ভিতর অদ্ভুত এক অনুভূতি হয়, যেন তার কঠোর হৃদয়ের কোথাও এক ফুটা কোমলতার পরশ পড়তে শুরু করেছে। শেহবাজ নিজের অনুভূতিকে সায় না জানিয়ে স্নান ঘরের দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলে, ওখানে যাও, এক্ষুনি উজু করে আসো। শেহবাজের আদেশে জবা কিছু না বলে নিচু মাথায় চলে যায় তার ভীতু পদচারণে।
তার ভীতু পায়ের শব্দগুলো শাহবাজের কানে প্রতিধ্বনি তুলে নীরবভাবে। কিছুক্ষণ পরে জবা ফিরে আসে, ভেজা মুখ আর চোখে কিছুটা স্থিরতা। শাহবাজ ততক্ষণে দুটি জায়নামাজ বের করে একে অপরের পাশে বিছিয়ে রেখে সরাসরি তার ভারী কণ্ঠে প্রশ্ন করে, নামাজ পড়তে পারো? শাহবাজের গম্ভীর কণ্ঠ জবার কর্ণে প্রতিধ্বনিত হতেই সে নিঃশব্দে মাথা নাড়ে। সম্মতের সে ক্ষুদ্র ইঙ্গিতে শাহবাজ আবারও বলে ওঠে, তাহলে দাঁড়াও, যায় নামাজে 2 রাকাত নফল সালাত আদায়ের জন্য। জবার বুকের মধ্যে অজানার শঙ্কা খেলে যায়। এই গভীর রাতে কেন তাকে সালাত আদায় করতে বলা হচ্ছে তা বুঝে উঠতে পারে না সে। কিন্তু শাহবাজের কণ্ঠের গম্ভীরতায় জবা প্রতিবাদ না করে নিঃশব্দে যায় নামাজে দাঁড়িয়ে যায়। শাহবাজও তার পাশে দাঁড়ায়। 2 রাকাত সালাত শুরু হয়। চারিপাশে প্রকাণ্ড প্রাসাদের জৌলুস যেন ম্লান হয়ে যায় সালাতের পবিত্রতার নিকট। জবা সেজদায় মাথা রেখে অনুভব করে অদ্ভুত এক প্রশান্তি, যেন কোনো ভারসাম্যহীন অনুভূতি ধীরে ধীরে স্থির হয়ে আসছে। সালাত শেষে সালাম ফিরিয়ে জবা ধীরে ধীরে মাথা তুলে তাকাতে নজরে পড়ে শাহবাজ এগিয়ে এসেছে তার নিকট। এহেন দৃশ্যে জবার হৃদয়ে আচমকায় কেঁপে ওঠে। শাহবাজের এই নৈকট্যে সে ভীত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে শাহবাজ তার মাথায় হাত রাখে। জবা নিঃশ্বাস থমকে আসে। ভয় ও অজানা এক শঙ্কা এসে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নেয়। তার চারপাশ যেন নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু হঠাৎই সে নিস্তব্ধতা ভেঙে তার কর্ণে ভেসে আসে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা দুআর সুর। বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লাহুম ফি ই ওয়াজমা বাইনানা বিখাইর। শাহবাজের কণ্ঠে উচ্চারিত দুয়ার প্রতিটি শব্দ যেন রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে জবার মনের গভীরতম কোণে পৌঁছে যায়। সেই কণ্ঠে মিশেছিল এক রহস্যময় স্নিগ্ধতার ছোঁয়া, যা জবার বিক্ষুব্ধ হৃদয়ে এক টুকরো প্রশান্তি এনে দেয়। ধীরে ধীরে চোখ মেলে চায় জবা। কিছুক্ষণ আগেও তার দৃষ্টি জুড়ে ছিল শঙ্কার ছায়া, আর এখন সেখানে অদ্ভুত এক মুগ্ধতা। শাহবাজের দুয়ার সুমধুর সুর মোহমুগ্ধ হয়ে শুনে যায় সে। এই দুয়ার অর্থ তার অজানা। শাহবাজ কেন এটি পড়ছে তাও তার অজ্ঞাত। তবু শব্দের সে সুর, রাতের সে নির্জনতা আর মুহূর্তের সে শীতল স্পর্শ তাকে এক গভীর নিভৃত অনুভূতিতে আচ্ছন্ন করে রাখে। শাহবাজ দুয়ার শেষ করে স্থির ভঙ্গিতে হাত নামিয়ে উঠে দাঁড়াতেই জবা স্বপ্ন ভঙ্গের মতো সম্বিত ফিরে পায়। তবে তার মনে তখনই উকি দিতে শুরু করে অদ্ভুত সব চিন্তা। অবচেতন মস্তিষ্কে ভিড় জমাতে থাকে প্রশ্নের সারি। চিন্তাগুলো এতটা তীব্র যে নিজেকে আর সংযত রাখতে পারে না। বুকের ভেতর অজানার শঙ্কার ঢেউ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠের সাহস সঞ্চার করে বলে ওঠে, আপনি এই দোয়া পড়লেন কেন? জবার প্রশ্নে শাহবাজ ভ্রু কুচকে চায় তার পানে। শাহবাজের এখনো চাহনিতে জবা ভয়ে নত জানো হয়ে শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে থাকে। শাহবাজ দীর্ঘশ্বাস ত্যাগ করে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে পালঙ্কের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এটা প্রথা ছিল বিবাহের প্রথম রাতে নিজের অর্ধাঙ্গিনীর মাথায় হাত রেখে পড়ার। স্বল্পভাষী শাহবাজ কথাগুলো বলে বিছানায় গা এলে দিয়ে জবার পানে চেয়ে ফের বিরক্ত হয়ে বলে ওঠে, দাঁড়িয়ে থাকা শেষ হলে ঘুমাতে এসো। শাহবাজের কথায় এবার জবার পরাণ যায় যায় অবস্থা। সে কি করে হয়তো বড় পুরুষের সঙ্গে একই সজ্জায় রজনী যাপন করবে? তার তো শোয়ার অভ্যাসও খুবই ভয়ঙ্কর। যদি নিদ্রার ঘুরে স্বামীর গায়ে লাথি মেরে বসে তবে কি হবে? এ চিন্তা মস্তিষ্কে উদিত হওয়া মাত্রই জবা আতঙ্কিত হয়ে নিজের জিভে কামড় দিয়ে মনে মনে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, এইসব আমি কি ভাবতেছি? আল্লাহ তো আমার এই গুনাহ দিব। স্বামীর গায়ে পা লাগলে গুনাহ দেওয়া তো পরের কথা, ওনার শরীরে পা লাগলেই তো সকালে উঠা দেখুম আমার পা কাইটটা উনি হাতে ঝুলাইয়া রাখছে, তখন আমি গাছে উঠমু কেমনে, দৌড়ামু কেমনে? না 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 না, আমি ঘুমামু না। আর তাছাড়া ওইখানে গেলে উনি যদি উল্টা পাল্টা কিছু করে আমি যাবো না, দরকার হয় এই জায়গায় দাঁড়াইয়া থাকুম। যেমন ভাবনা তেমন কাজ। জবা ঠায় সেখানটায় দাঁড়িয়ে রয়েছে কোনো প্রকার নড়চড় ছাড়া, যেন সম্মুখে কোনো মানুষ নয়, পাথরের মূর্তি দাঁড়িয়ে। জবাকে শাহবাজের কথার অমান্য করতে দেখে শাহবাজ ধমক দিয়ে বলে ওঠে, আমি অবাধ্য কোনো কিছুই পছন্দ করি না। আমার অর্ধাঙ্গিনী হয়েছ বলে ভেবো না আমার কথার অবাধ্য হতে পারবে। আমার অবাধ্যতার শাস্তি কিন্তু খুবই ভয়ঙ্কর কন্যা। শাহবাজের বজ্র সম হুঙ্কারে জবার বুক কেঁপে ওঠে। শুকনো গলায় ঢুক গেলে মাথা নিচু করে ধীর পায়ে পালঙ্কের দিকে এগিয়ে যায় সে।
শেহবাজের কঠোর দৃষ্টির ইঙ্গিত মেনে ভয়ে ভয়ে গিয়ে শেহবাজের দেখানো স্থানেই গুটিয়ে শুয়ে পড়ে। তার চোখে মুখে আতঙ্কের ছায়া স্পষ্ট, কিন্তু শেহবাজের সামনে তা প্রকাশ করার সাহস যে তার নেই। জাবাকে শুতে দেখে শেহবাজও তার পাশে শুয়ে পড়ে। তখনই কক্ষের সব আলো একে একে নিভে যায়। গাঢ় অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় গোটা কক্ষ, আর সঙ্গে সঙ্গে নেমে আসে পিনপতন নীরবতা। এই অন্ধকার, এই নীরবতা, ওর পাশে একজন পুরুষের উপস্থিতি, সব মিলিয়ে জবার ভেতরে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে কাত হয়ে শুয়ে নিজের শরীরে আঁচল শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরে নেত্র দুটি খিচে বন্ধ করে নেয়, যেন এই ভয়ানক পরিবেশ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে। শরীরের প্রতিটি ভাঁজে তার ভয়ের শীতল ছোঁয়া অনুভূত হতে থাকে, কিন্তু সে নির্বাক ও নিস্পন্দ হয়ে ঘাপটে মেরে পড়ে থাকে বিছানায়। তখনই জাবা টের পায় শেহবাজের ধীরে ধীরে তার নিকট এগিয়ে আসা। জাবার হৃদয়ে অজানা ভয়ে কেঁপে ওঠে, রক্ত শিরায় জমে যায়। মুহূর্তের মধ্যে তার মনে হয় রুহু শরীর ছেড়ে বের হয়ে যাবে। সে চোখ বন্ধ করে কাঁপতে থাকে। ভয়ের ভারে পুরো দেহ অস্বর হয়ে আসছে। তার এই অসহায় কম্পন শেহবাজের দৃষ্টি এড়ায় না। সে স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে থেকে এক গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।